This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH বিপদ যে কোথায় লুকিয়ে থাকে ঘাপটি মেরে, এই কথাটা আজ বারবার বলতে হচ্ছে। কেন বলুন তো? তার কারণ এইবার বলবো নিশিকান্ত দাসের ঘুম ছোটার কারণ। বয়স্ক মানুষ, 72 বছর বয়স, তার জীবনেও একটা কোট আনকোট বিপদ বলতে পারেন আপদ এসেছে। জীবনের 3 কাল তিনি কাটিয়ে ফেলেছেন, অর্থাৎ নিশিকান্ত বাবু। এখন এই বয়সে পৌঁছে কোচবিহারের নিশিকান্ত বাবুকে প্রমাণ দিতে হবে যে তিনি খাঁটি ভারতীয়, এই দেশেরই নাগরিক। এই প্রমাণ তাকেই দিতে হবে। উড়ে এসে তিনি জুড়ে বসেননি এই দেশে, এই প্রমাণ দিতে হবে। কোচবিহারের মাথা ভাঙাই তার স্থায়ী ঠিকানা, এটা প্রমাণ করতে হবে তাকে এই 72 বছর বয়সে এসে। তার কাছে বিপদ বা আপদের নাম এনআরসির নোটিশ। অসম থেকে এনআরসির চিঠি পৌঁছেছে বৃদ্ধ নিশিকান্তর বাড়ির দুয়ারে। নোটিশ পেয়ে অসম থেকে ঘুরেও এসেছেন তিনি। গুয়াহাটিতে নথিও জমা দিয়েছেন, মানে সপক্ষে যুক্তি দেওয়ার জন্য যে তিনি ভারতীয়। তারপরেও কিন্তু তিনি খুব একটা স্বস্তিতে নেই। কেন বলুন তো? তার মুখেই শুনুন। নিশিকান্ত বাবুর মাথায় আকাশ ভেঙে পড়ার কারণটা আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পারছেন। জমির পুরনো দলিলে কাজ হবে না। 45 বছর আগে যে বাবা মারা গিয়েছেন, মানে তার বাবার কথা, পিতৃদেবের কথা বলছি, ভোটার লিস্ট খুঁজে সেখান থেকে এই প্রয়াত বাবার নাম বের করতে হবে যে 45 ইয়ার্স ব্যাক তার বাবার নাম এদেশের ভোটার তালিকায় ছিল, তবে সেটা মানা হবে। দেখুন, ঠেলায় পড়ে মানুষ না অনেক কাজ করে ফেলে, অসাধ্য সাধন করে ফেলে। নিশিকান্ত বাবু এই অসাধ্য সাধন করে ফেলেছেন। গুয়াহাটি থেকে ফিরে সেইটা তিনি জোগাড় করেছেন, 45 বছর আগের ভোটার তালিকা যেখানে তার বাবার পিতৃদেবের নাম। কিন্তু যে মানুষটি কোচবিহারে থাকেন তাকে কেন অসম সরকার এনআরসির নোটিশ খামোখা পাঠাতে যাবে? একটা তো কোনো কারণ থাকবে নাকি খামোখা? বাংলা আর বাঙালি বিরোধী চক্রান্ত যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, সেটা একেবারেই নয়, মোটেই তা নয়। এক সময় কর্মসূত্রে অসমে গিয়েছিলেন নিশিকান্ত বাবু, তখন ওখানে ভেরিফিকেশন চলছিল। ওখানে তো একটা লং প্রসেস চলছে। আমি নিজে গেছি এনআরসি কভার করতে, একাধিকবার অসমে গেছি, সারা বছর ধরে এটা চলে। নিশিকান্ত বাবুই জানাচ্ছেন যে তাকে, তিনি অসমে কাজ করতেন। এনআরসির নোটিশ কি সেই সূত্র ধরেই? সেইটা এখন বোঝার চেষ্টা করছি আমরা। আমি প্রমাণপত্র দিয়ে আনির পরে দারোগায় বলছে যে যাও, আমি প্রমাণপত্র পাইলাম, তুমি কুচবিহারের লোক, কাজ করো। তারপরে 6 মাস আমি রইলাম, ওইখানে কাজ করলাম। করার পরে আমি বাড়িতে চলে আইলাম। এখন 28-30 বছর পরে এখন এই যে নোটিশটা আসছে। বাবার ভোটার লিস্ট আছে? বাবার ভোটার লিস্ট আছে। মানে পাইছেন খুঁজে? হ্যাঁ, পাইছি। কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, বাংলাদেশি সন্দেহেই অসম পুলিশ তাকে আটক করেছিল সেই অতীতে। সেই সন্দেহ দূর হয়নি বলেই কি প্রায় 3 দশক পর তার ফাইলটা আবার ওপেন করা হয়েছে। এই 1.5 মাস আগে তার বাড়িতে এনআরসির নোটিশ পৌঁছেছে। এনআরসি নোটিশ পেয়েছেন উত্তরবঙ্গের আরেকজন, অঞ্জলি শীল। অসমের ধুবড়িতে তার বাপের বাড়ি। দেখুন, একটা অসম কানেক্ট কিন্তু আছেই, বাই দিস ওয়ে অর দ্যাট, হয় এইভাবে কিংবা ওইভাবে, কোনো না কোনোভাবে অসম কানেক্ট আছেই। 35 কেউ কর্মসূত্রে আগে অসমে ছিলেন, কারো বাপের বাড়ি অসমে, এই লিঙ্কগুলো বোধহয় কোথাও একটা কাজ করে যাচ্ছে। 35 বছর আগে বিয়ে হয়েছিল অঞ্জলি। প্রায় 25 বছর তিনি ফালাকাটায় শ্বশুর বাড়িতে কাটিয়ে ফেলেছেন। নোটিশ পেয়ে তিনি ভয় মোটেই পাচ্ছেন না, বরং অনেক বেশি অবাক হচ্ছেন। কেন এনআরসির নোটিশ পেলেন তিনি? কোনো রাজনৈতিক দল নয়, অসম ফরেনার্স ট্রাইব্যুনালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ফালাকাটার অঞ্জলি দেবী। না, ভয়ের ব্যাপার না, আমাকে এটা তো প্রমাণ করতে হবে। এই কোনো রাজনৈতিক দলে আমি আগেও যাইনি, এখনো আমি যাব না। আমার যাওয়ার হলে আমি জিনিসটাকে, আমার যে নোটিশটা আমার জন্য আসছে সেটাকে আমি আগে যাচাই করব। কয়ে কি হয়, কয়ে কাকাতুয়া। এখানে কাকাতুয়ার কথা বলছি না, কোচবিহারের কথা বলছি। এই কোচবিহার থেকেই কি ঘুরপথে এনআরসি শুরু হয়ে গেছে? উত্তম কুমার ব্রজবাসী, নিশিকান্ত দাস, অঞ্জলি শীল,
থামবে কোথায়? কাকদ্বীপে? 50,000 নথি ভেরিফাই করার জন্য যখন এনআরসি কমিশন তৈরি হয়েছিল তখন বাংলা সরকারের কাছে পাঠানো হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একজনেরও এনআরসি নথি ভেরিফাই করে দেয়নি। তার ফল আজকে এই উত্তম ব্রজবাসী বলুন বা নিশিকান্ত দাস বলুন, এদেরকে ভুগতে হচ্ছে। পরিষ্কার কথা, যারা একেবারে ভারতীয় নাগরিক, দীর্ঘদিনের নাগরিক, ভারতীয় নাগরিক, তাদের কোনোভাবে হয়রান করা হলে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না। আসাম সরকার যদি কোনো গড়বড়ি করে থাকে তথ্য দিয়ে দাও, না দিলে কোর্টে যাও, বাঙালিকে বাঁচাও। তুমি বাঙালিকে বাঁচাও, যে আইনের আশ্রয় নয়। তুমি তো আসাম দখল করতে যেতে পারবে না, তৃণমূলের ক্যাডাররা তো আসামে গিয়ে হামলা করতে পারবে না। তা যদি না করতে পারে তাহলে এই লোকগুলোকে বাঁচাবো কি করে আমরা? এনআরসি কমিশনে তো পেন্ডিং কেসেস, এনআরসি তো ওয়াইন্ড আপ হয়ে গেছে। সেই সময় যদি পশ্চিমবঙ্গ সরকার, এরা যে পশ্চিমবঙ্গের নেটিভ, পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে পুলিশ ক্লিয়ারিং সার্টিফিকেট, যেটাকে পিসিসি বলে, সেই পুলিশ ক্লিয়ারিং সার্টিফিকেট দিয়ে দিত, তাহলে আজকে এই নোটিশ পেতে হতো না। ঝামেলাটাকে বাঁচিয়ে রেখে এখানটায় উত্তেজনা তৈরি করছি কেন? এই বিষয়ে হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বলে দিয়েছে, পরিষ্কার বলেছে সব হিন্দুদেরকে উনি প্রোটেকশন দেবেন। যদি নিচের তলায় কোথাও হয়ে থাকে, দু একটা জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট করেছিল, তৃণমূলের সঙ্গে যোগসাজশে ধরাও পড়েছে। ওই জন্য ওদের এক্স এমপি পার্থপ্রতিম রায়কে ভুয়া পোস্ট করে ডিলিট করতে হয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা স্যার, সেটা নিয়ে এখন বিতর্ক তুঙ্গে গোটা দেশেই। সংসদে লাগাতার বিক্ষোভ চলছে বিরোধীদের। এরই মাঝে নির্বাচন কমিশন বাংলায় বুথ স্তরে সরকারি আধিকারিকদের, মানে BLO, বুথ লেভেল অফিসার, প্রশিক্ষণ শুরু করে দিল। আজকে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে এই প্রশিক্ষণ ছিল। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। কেন হবে না? বাবার ক্ষমতা নেই। আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সারা দেশেই এই কাজ শুরু হবে, বিহার দিয়ে শুরু হলো। এই বাংলায় BLO কিছু করতে পারবে বলে আমি তো মনে করি না। আমি 15ই আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামবো। রাস্তায় নামবে মানে রাস্তা দিয়েই তো দেখি উনি চলাফেরা করেন, রাস্তায় নামানামির কি আছে? মুখ্যমন্ত্রী 14 বছর পরে উনি তো বিরোধী নেত্রীর মতো কথাবার্তা বলছেন। উনি টুপি পরানোর মাস্টার, এবারে টুপি পরবে না। ট্রেনিং দিতে যাবে তৃণমূলের নেতারা, তৃণমূলের সমস্ত সরকারি অফিসারেরা, তারা সব তৃণমূলেরই দালালি করে, অত ভয় পাওয়ার কিছু নাই। এবং কালক্রমে ধীরে ধীরে ভারতবর্ষের সমস্ত রাজ্যে এই কাজ চলবে। আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওদের মতন ডবল ইঞ্জিন সরকারও নেই আর পাল্টু চাচাও নেই। আমরা জেনুইন সবাই মমতা ব্যানার্জির পাশে আছি এবং ওনার লড়াই সারা পৃথিবী জানে। এনআরসি বলা হচ্ছিল সব মুসলমানদের তাড়িয়ে দেবো। লিস্ট যখন বেরোলো দেখা গেল 22 লক্ষ লোকের নাম, প্রথমে 40, 39 প্লাস, পরে কমে 22 লক্ষ, তার মধ্যে 18 লক্ষ হচ্ছে হিন্দু। আসলে লক্ষ্যটা কি? জেনুইন ভোটার তাকে প্রোটেক্ট করা, নাকি জেনুইন ভোটার তাকে সন্দেহে ফেলে দেওয়া? এই সন্দেহে ফেলে দেওয়ার মনোভাব যদি দিল্লি নেয়, সেটা দরকার হলে লড়াই হবে, আমরাও ছাড়ব। ভোটার লিস্টে যদি এত অবৈধ থাকে তাহলে আপনারা ইস্তফা দিন, তাহলে ভোটার লিস্ট সংশোধন করে নতুন করে ভোট করুন। অবৈধ ভোটার নিয়ে বৈধ এমপি আর বৈধ প্রধানমন্ত্রী, বৈধ স্বরাষ্ট্রমন্ত্রী, বৈধ মন্ত্রিসভা তো হতে পারে না। ফলে এরা প্রতিহিংসা পরায়ণভাবে ভোটার লিস্টে কারচুপি, এলিমিনেশন বাড়িয়ে নিজেদের একটা রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে চাইছে, অস্থিরতা তৈরি করতে চাইছে নির্বাচন কমিশনকে ব্যবহার করে। সেটা হলে এখানেও প্রতিবাদ হবে। কাম্বোডিয়া এখন থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধে ব্যস্ত, আর সেই কাম্বোডিয়া থেকেই বাংলায় আর্থিক প্রতারণার অভিযোগ। শেয়ার বাজারে বিনিয়োগের নামে জলপাইগুড়ির বাসিন্দাকে ফোন করে আর্থিক প্রতারণার অভিযোগ। শেয়ার বাজারে বিনিয়োগের জন্য 2টি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হন জলপাইগুড়ির বাসিন্দা শুভ্রজিৎ দে। এরপরই দফায় দফায় 20,63,000 টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। জলপাইগুড়ি সাইবার থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত। ঘটনার তদন্তে নেমে মুর্শিদাবাদ থেকে একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত মাসুদ হাসান মুর্শিদাবাদের চুয়াডাঙ্গার বাসিন্দা।
উদ্ধার হয়েছে 2টি ল্যাপটপ, 2টি মোবাইল সহ ব্যাংকের পাসবই। সোনপ্রয়াগের কাছে ধস, যার জেরে আপাতত স্থগিত কেদারনাথ যাত্রা। উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গায় ধসে কেদারনাথ যাত্রার পথ অবরুদ্ধ হয়ে পড়েছে। কিছু তীর্থযাত্রী সোনপ্রয়াগের কাছে আটকে পড়েছিলেন। 100 জন তীর্থযাত্রীকে উদ্ধার করেছে SDRF। তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেদারনাথ যাত্রা স্থগিতই থাকবে। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH